উম্মা, উম্মা। এই, তুই আমাকে চুমু দিলি কেন রে? তোমার এই গালগুলো দেখলে ইচ্ছে করে শুধু চুমু দিতে। আমার মুডটা ভালো আছে, তাই এখন থাপ্পড়টা খেলি না। মুড যেহেতু ভালো আছে তাহলে আরেকটা দেই। উম্মা, উম্মা। আকাশের বাচ্চা, আজকে তুই শেষ, দাঁড়া। আকাশ তখন দৌড় দেয়। তিথিও তার পেছন পেছন দৌড় দেয়। আকাশ দৌড়ে নিচে গিয়ে তার বড় আম্মুর পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। বড় আম্মু, আমাকে তোমার এই পেতনি মেয়ের হাত থেকে বাঁচাও। কি রে আকাশ, কি হয়েছে? আমি পেতনি তাই না? আম্মু তুমি সরে যাও, আজকে ওকে আমি একটা উচিত শিক্ষা দিব। তুই শান্ত হ। আকাশ, বল তো আমায় কি হয়েছে? বড় আম্মু, আমি শুধু একটা শুকনো কিস করেছি, আর কিছুই না। ও, এই ব্যাপার। তো তিথি, তুই এমন রেগে যাচ্ছিস কেন? ও তোর বউকে কিস করতেই পারে। কিসের বউ? আমি এগুলো মানি না। তুমি এখন সরো, আমি ওকে আজ একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। তুই এখন তোর রুমে যা। আম্মু তুমি কিন্তু আকাশকে বাঁচিয়ে ভালো করলে না। পচা বউ কোথাকার, যাও এখান থেকে। তখন তিথি সেখান থেকে চলে যায়। আসলে তিথি আর আকাশ চাচাতো ভাই বোন। তাদের বাবাদের মধ্যে খুব ভালো সম্পর্ক, তাই তারা দুই ভাই একসাথেই থাকে। আকাশের বাবা ছোট আর তিথির বাবা বড়। আর ওই যে বিয়ের ব্যাপারটা, আসলে তিথি আর আকাশ যখন ছোট ছিল তখন তাদের দাদিমা তাদের বিয়ে দিয়েছে, অর্থাৎ কাবিন করে রেখেছে। এবার গল্পে আসি। তিথি রুমে গিয়ে ধপ করে বিছানায় পড়ে। রাগে গাল ফুলে আছে। এক হাতে বালিশ মারছে, আর এক হাতে নিচের চুল টানছে। ছা, এই পিচ্চি ছেলেটা তো আমি ছাঁটাই করবই একদিন। ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে একটা ছোট্ট কাগজ ছুঁড়ে দেয় আকাশ। তিথি চোখ বড় বড় করে তাকায়। কাগজে লেখা, তোমার মতো সুন্দরী আপুকে চুমু না দিলে কি পাপ হবে না? ওরে বাবা রে, এই ছেলে তো পুরো সাহসের বাপ হয়ে গেছে। রাগে ফুঁসতে ফুঁসতে দরজা খুলতেই দেখে আকাশ দুহাত জোর করে দাঁড়িয়ে আছে। রাগ করো না আপু, চলো একটা খিচুড়ি দিব, মানে মান খাইয়ে দিব। খিচুড়ি দিবি মানে? নিজের খিচুড়ি পাকিয়ে নিবি কিনা একটু পর? উম্মা, উম্মা। এই রাগই তো তোমাকে আরো কিউট বানায়। তিথি এবার সত্যি সত্যি আকাশকে ধাওয়া দেয় পুরো বাসা জুড়ে। তিথির মা চুপচাপ দাঁড়িয়ে হাসছে আর ভাবছে, এই দুই পিচ্ছির কাদামাটি খেলাই একদিন সত্যিকারের ভালোবাসায় বদলে যাবে। আচ্ছা পাঠক, তুমি কি ভাবছো এই মিষ্টি ঝগড়ার শেষ কোথায়? থেমে থাকো না, সামনে আরো বড় সাসপেন্স আসছে। আকাশ দৌড়তে দৌড়তে একসময় হাঁপিয়ে যায়, আর তিথি, সে তো হার মানার মেয়ে না, পেছন থেকে ধাওয়া করেই যাচ্ছে। আপু গো, একটু থামো প্লিজ, আমি ভুল করেছি। এবার থেকে কসম করে বলছি, তোমার গালে না, তোমার মনে চুমু দিব। ওই ছাত্রা, মনে চুমু আবার কি জিনিস? দাঁড়া, তোরে আজ দেখাচ্ছি। সবাই দেখছে দুই ভাই বোনের এই কাণ্ড। কেউ মুখ চেপে হাসছে, কেউ আবার ভিডিও করতে যাচ্ছে। আরে বেচারা, কি করছে তোরা? বাড়ির ইজ্জত একেবারে মাঠে মেরে ফেলবি নাকি? তিথি এবার রাগে ঠাস করে আকাশের কাঁধে একটা চিমটি কাটে। ওই মাইরো না, দেখো দেখো, আমার শরীরে দাগ পড়ে যাবে। তখন যদি আমার বিয়ে না হয়, এর সব দায় তোমার। বিয়ে করতে আসছিস নাকি? আগে নিজে বড় হ, তারপর কথা বলবি। আকাশ ভেঙচি কেটে তিথির দিকে তাকায়। আমি তো তোমাকেই বড় করব। বউ বড়, জামাই ছোট, ট্রেন্ডি ব্যাপার না? তোর ট্রেডিং লাইফ আজ আমার হাতে ট্রেডিং হুইল হয়ে যাবে। সব শেষে আকাশ আবার বড় আম্মুর পিছনে লুকিয়ে পড়ে, আর তিথি দাঁড়িয়ে দাঁড়িয়ে গালে হাত দিয়ে নিজেই হেসে ফেলে। আচ্ছা, সত্যি কথা বলতে তিথির মনে একটু একটু অন্যরকম একটা অনুভূতি কাজ করছে, কিন্তু সে সেটা মেনে নিবে কিভাবে? ভেতরে ভেতরে ভালোবাসা আর বাইরের রাগী আপু। তিথি আর আকাশের কাণ্ড কারখানা দেখে এবার বাড়ির বড়রা আসরে নামে। ড্রয়িং রুমে বসে আছেন তিথির বাবা, তিথির মা, আকাশের বাবা আর আকাশের মা। তাদের সামনে আকাশ আর তিথিকে ধরে আনা হয়, ঠিক যেন কোনো অপরাধীকে হাজির করা হয় আদালতে। বড় আম্মু,
বড় আব্বু, আমি কিছু করিনি। এই পেতনি আপু নিজেই ঝগড়া লাগিয়েছে। ছোট আম্মু, ছোট আব্বু দেখো না, আমি কি এমনি এমনি মারতাম? সারাদিন জ্বালায়। সবাই মুখ চেপে হাসে, কিন্তু মুখে কঠোর ভাব ধরে রাখে, যেন সিরিয়াস বিচার হবে। এই দুই পিচ্চির কি ব্যাপারে সারাদিন টম এন্ড জেরির মতো ঝগড়া ঝামেলা করছে? আরে এরা তো ছোটবেলা থেকেই এমন, যত ঝগড়া করে আসলে তত ভালোবাসে। ভালোবাসে বলেই কি আর বাসার মাথার উপর দিয়ে দৌড়াদৌড়ি করতে হবে? আমি বলি কি, আজই না হয় একটা পাকাপাকি মিটিং হয়ে যাক। কি মিটিং বড় আব্বু? আমি কিন্তু কিছুই বুঝছি না, আর বুঝতেও চাই না। আমি সব বুঝতেছি, সব। তখন আকাশের বাবা মুচকি হেসে বলে, বুঝিস না বুঝিস, তুই আর তোর তিথি আপু তো ছোটবেলায় কাবিন হয়ে গেছিস, এখন শুধু একটুখানি অনুষ্ঠান বাকি। সত্যি বলতে কি, সময়টা এখন মন্দ না, ওরা দুজনেই বড় হচ্ছে। এই হাসি ঝগড়ার মাঝেই তো ভালোবাসা তৈরি হয়। আমার আপত্তি নেই, তবে তিথির মতামতও দরকার। আমার মতামত একটাই, আমি এখন এসব কিছু চাই না। তাইলে পরে চাইবা? তোরে আমি আগেই বলছি, কথা বেশি বলবি না। আকাশ মুখ চেপে হাসে, আর তিথি মুখ গম্ভীর করে বসে থাকে। সবার হাসাহাসির মাঝেও তিথি নিজের রাগ দেখাতে ছাড়ে না। যতই রাগ করিস, শেষমেশ তো তুই আমাদের ছোট্ট বৌমা হবি। তিথি কোনো উত্তর না দিয়ে গম্ভীর মুখে রুমের দিকে চলে যায়। ভেতরে ভেতরে তার হৃদয় অদ্ভুত অনুভূতিতে কাঁপছে, কিন্তু বাইরে সে এখনো রাগী আপু হয়েই রইল। তিথি নিজের রাগ নিয়ন্ত্রণে করতে করতে রুমে ঢুকে গিয়ে বিছানায় বসে। তার চোখের দিকে তাকালে মনে হয় যেন এক রকমের যন্ত্রণা আর ধোঁয়ায় আবৃত হয়ে গেছে। আর এক দিকে আকাশও এখনো হাসছে, কিন্তু মন ভেতরে একটু উঁচুতে চলে গেছে। তিথি যত রাগ দেখাচ্ছে ততই আকাশের মনে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হচ্ছে। হয়তো তার হৃদয়ে সেও কিছু অনুভব করছে, যা সে আগে কখনো বুঝতে পারেনি। আকাশ, তুই কি জানিস, আজকে আমি তোরে সোজা হাতেই শেষ করে ফেলবো। এই কি তার পথ? আকাশ মুচকি হেসে চুপ করে যায়। তার মনে একটা অন্যরকম জিজ্ঞাসা জেগে ওঠে, কখনো কি এমনটা অনুভব করা যায়, যখন দুজন মিলে ঝগড়া করেও মনে মনে একে অপরকে চেয়েও কিছু বলতে পারেন না। আপু, তোমার এই রাগ আমাকে কেমন যেন ভালো লাগছে। মানে তোমার রাগই তোমাকে আরো সুন্দর বানায়। তুই ভাবিস না আকাশ, তোকে যদি আজকে একটুও ছাড় দেই, তুই ভাবলি এটা তো নর্মাল ব্যাপার। আকাশ এবার আরো এক ধাপ এগিয়ে আসে। তার চোখে একটু বেশি সরলতা আর মিষ্টি হাসি ফুটে ওঠে। তিথির রাগের মধ্যে যেন কিছু একটা বিশেষত্ব খুঁজে পায় সে। জানো, আমি আজকে তোকে একটা কথা বলবো আপু। তুমি ভাবছো আমি তোমার কাছে চুমু চেয়েছি, কিন্তু আসলেই আমি তো তোমার ভালোবাসা চাই। শুধু শরীরের চুমু নয়, তোমার মনের চুমু। তোর মন? তুই আমার মনের কিছুই বুঝবি না। তিথি গম্ভীর হয়ে আকাশের দিকে তাকায়, কিন্তু তার চোখে কিছু অদ্ভুত অনুভূতির ঝলক পড়ে। সে সবার সামনে রাগ দেখাতে চাইলেও মনে মনে কিছু অন্যরকম প্রশ্ন তাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। আকাশ, তুই এমন কিসের দাওয়াত দিচ্ছিস? তুই জানিস কি, এই সম্পর্কটা শুধু ঝগড়া আর মজা করতে করতে কখন যেন অন্য কিছু হয়ে যাবে। আকাশ এবার একটু গম্ভীর হয়ে যায়। তিথির প্রশ্ন তাকে কিছুটা বোধোদয় দেয়। সে এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। তার মনে আসছে হয়তো এরকম সম্পর্কই তাকে একদিন সত্যি সত্যি ভালোবাসায় নিয়ে যাবে। হয়তো, আমি জানি না আপু, কিন্তু জানি তুই যখন আমাকে রাগ দেখাস তখন আমার মধ্যে কিছু একটা বদলে যায়। হয়তো আমাদের ঝগড়াগুলো, মজা, এইসবের মাঝে একটা ভালোবাসা লুকিয়ে আছে। তিথি চুপ হয়ে যায়। তার মনে একটা অদ্ভুত শূন্যতা কাজ করতে থাকে। আকাশের কথা তার ভেতরে কিছু একটা কাঁপিয়ে তোলে। সে আবারও তার অস্বীকার করার মতো কিছু চিন্তা নিয়ে ভাবে, কিন্তু শেষমেশ মনে পড়ে কখনো কখনো ভালোবাসা স্বীকার করতেই হয়। আকাশ, তুই যা বললি তাতে কিছুই আসে যায় না। তোর মতো ছেলের সাথে আমি কোনোদিন একটাও সোজা সম্পর্ক রাখতে চাই না। তিথির মুখে আবার সেই পুরনো রাগ, কিন্তু আকাশের হাসি যেন ম্লান হয় না।
সে জানে কিছু একটা আছে, হয়তো এই সম্পর্ক একদিন তাকে সেই কিছুটা ভালোবাসা দেবে যা সে খুঁজছে। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি এখনো আমাকে সম্পূর্ণ বুঝতে পারোনি। একদিন নিশ্চয়ই বুঝবে তিথি, তখন তুই আমাকে অনেক কিছু বলবিও। তিথি এবার আকাশকে একটু অবাক হয়ে দেখে। সে বুঝতে পারে আকাশ তার মধ্যে অনেক কিছু দেখে ফেলেছে, কিন্তু সে এখনো পুরোপুরি প্রস্তুত নয়। সে কিছুটা অস্বীকার করতেই চায়, কিন্তু তার হৃদয়ের গভীরে তার নিজের অনুভূতি তাকে বিরক্তি আর ভালোবাসার মধ্যে এক অদ্ভুত যুদ্ধের মধ্যে ফেলে দেয়। এভাবেই তিথি আর আকাশের সম্পর্ক একদিকে যেমন হাস্যরসের ছলে এগিয়ে চলেছে, অন্যদিকে তাদের মনে এক অপরিচিত টান অনুভব হচ্ছে। কতদিন পর তাদের মন এক হয়ে যাবে কে জানে, এখন শুধু সময়ই বলতে পারবে। তবে পাঠক, যদি তুমি মনে করো এখানে শেষ, তাহলে ভুল ভাবছো। আসল গল্প তো এখনো শুরু হলো। এগিয়ে চলো, আরো কিছু সাসপেন্স অপেক্ষা করছে। পরের দিন সকাল, আকাশ আর তিথি একসাথে ভার্সিটিতে যেতে বের হলো। তিথি রাগী মুখে বাড়ি থেকে বের হলো, কিন্তু আকাশের মুখে তার ইউজুয়াল মিষ্টি হাসি। তিথি সোজা একদিকে হাঁটতে থাকে, মনে মনে ভাবছে এখনো তো মনে হচ্ছে গতকালের মতনই, কিছুই পরিবর্তন হয়নি। আপু, তুমি আজকে তো একদম মুখ গম্ভীর করে বের হয়েছিস, কোনো দুঃখে পড়েছিস নাকি? তোর পিচ্চি মুখ দেখলে কেন আমার দুঃখ বাড়ে? তোকে তো আমি একদিন শেষ করে ছাড়বো। আকাশ জানে তিথির কথায় কোনো গম্ভীরতা নেই, সে মজা করে বলছে, তবুও আকাশ জানে কিছু একটা অদ্ভুত অনুভূতি তার মধ্যে জন্ম নিচ্ছে। তিথি কখনো মজা করে কথা বললেও তার আড়ালে এক ধরনের বিরক্তি আর এক ধরনের অনুভূতি থেকে যায়। আকাশ একটু থেমে গম্ভীর হয়ে যায়, কিন্তু তিথি তার দিকে না তাকিয়ে চলতে থাকে। জানো আপু, তুমি তোমার সঙ্গে এমন মজা করলেই আমার দিনটা ভালো হয়ে যায়। তুমিও জানো তোমার রাগের মধ্যে কিছু একটা আছে যা আমার ভালো লাগে, কিন্তু জানি তুমি সেটা এখনো বুঝতে পারছো না। আবার সেই একই কথা? তোকে আর কি বলবো আকাশ, তোর মাথায় কিচ্ছু ঢুকবে না। তিথি আর আকাশ একসাথে ভার্সিটিতে যাচ্ছে, কিন্তু তাদের ভেতরে অদ্ভুত একটা উত্তেজনা বিরাজ করছে। আকাশ জানে তিথির মনও তারই মতো পরিবর্তন ঘটছে, কিন্তু সে এখনো পুরোপুরি নিজেকে মেনে নিতে পারেনি। এর মধ্যেই একটা ছোট্ট অস্থিরতা তার মনে কাজ করছে, যেন কিছু একটা ভেঙে পড়ার অপেক্ষায়। তোমার কেমন ভালোবাসা চাই আপু? তুমি কি জানো, সব সময় আমাকে এমন কথা বললেও তোমার মধ্যে আমি সব কিছু দেখতে পাই। তুই কি বলছিস আকাশ? আমি জানি তুমি যেমন ভাবছো না তেমন কিছুই আমার মনে নেই, কিন্তু তুই যখন আমার সামনে আসো আমার কাছে সব কিছু খুব পরিষ্কার হয়ে যায়। তুই শুধু রাগ দেখিয়ে ভিতরে মিষ্টি থাকা একদম প্রেমিকের মতোই। আকাশ, তুই এবার চুপ কর। তিথি আবার আকাশকে ধাক্কা দেয়, কিন্তু আকাশ হেসে ওঠে। তাদের কাছে তখন আর কিছুই আগের মতো মনে হয় না, বরং কিছু একটা পরিবর্তন হওয়ার পথে এগোচ্ছে। তাদের সম্পর্কের এই বিশেষতা শুধু ঝগড়া ও রাগে ভরপুর, কিন্তু অনুভূতিগুলো কোথাও লুকিয়ে থাকে খুব সূক্ষ্মভাবে। অবশেষে তারা ভার্সিটিতে পৌঁছয়। তিথি একটু রাগের সাথে দরজাটা খুলে বের হয়, কিন্তু তার ভেতরে কিছু অদ্ভুত অনুভূতি তার মনে উকি দেয়। কিছু একটার জন্যে সে অপেক্ষা করছে, কিন্তু কি তা সে জানে না। আকাশ, তুই আজকের মতো তো আর কোনোদিন মুখ খুলিস না। আকাশ তার মাথা নেড়ে বলল, ঠিক আছে আপু, তুমি কিন্তু তোমার রাগ থেকে আমি একটা বিশেষ কিছু অনুভব করি, হয়তো একদিন বুঝতে পারবে। তিথি চুপ হয়ে যায়, কিছুটা ভাবনা চিন্তায় তারপর সে চোখ ফিরিয়ে চলে যায়। আকাশ পেছন দাঁড়িয়ে তাকে দেখছে, ভাবছে। এটা কোনো সাধারণ সম্পর্ক নয়, এটা কিছু অদ্ভুত ভালোবাসার পথে এগোচ্ছে। ক্লাসের ফাঁকে ক্যান্টিনে বসে তিথি তার বন্ধুদের সাথে গল্প করছিল। যদিও তাদের আড্ডায় হাসি ঠাট্টার অভাব ছিল না, তিথির মনটা যেন অন্য কোথাও পড়েছিল। আকাশের সেই সরল স্বীকারোক্তি, তার রাগের মাঝেও ভালোবাসা খুঁজে পাওয়ার অদ্ভুত দাবি, কথাগুলো বারবার তার মনের আনাচে কানাচে ধাক্কা দিচ্ছিল। তিথি মনে মনে ভাবে, কি সব আবল তাবল বকে ছেলেটা। আমার রাগে নাকি কিউটনেস আছে, আর মনের চুমুটা আবার কি জিনিস? যত সব ফালতু কথা। কি রে তিথি,
কি ভাবছিস এত? তোর মুখে হাসি নেই কেন আজ? কই না তো, আমি তো ঠিকই আছি। আসলে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে একটু টেনশনে আছি আর কি। ও চল না, পরে একসাথে বসে সলভ করব। হ্যাঁ চল। তাদের মধ্যে আবার হাসি ঠাট্টা শুরু হলেও তিথির চোখ বারবার ক্যান্টিনের দরজার দিকে যাচ্ছিল, যেন সে অজান্তেই কাউকে খুঁজছিল। হঠাৎ তার চোখ আটকে গেল দরজার কাছে। আকাশ কয়েকজন বন্ধুর সাথে হাসতে হাসতে ভেতরে ঢুকছে। তিথির বুকের ভেতরটা কেমন যেন ধুপ করে উঠল। আকাশের চোখও একবার তিথির দিকে পড়ল। তাদের চোখাচোখি হতেই আকাশের মুখের হাসিটা আরো চওড়া হলো। সে হাত নেড়ে তিথিকে হাই করলো। তিথি সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিল, যেন কিছুই দেখেনি। দাঁড়া দোস্ত, আমি আসছি একটু। আকাশ বন্ধুদের রেখে তিথির টেবিলের দিকে এগিয়ে এলো। তিথির বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসতে লাগলো। কি খবর রাগী আপু, একা বসে আছো নাকি? তুই এখানে কি চাস? যা তো এখান থেকে, আমার একদম ভালো লাগছে না। ও মা, রাগ এখনো পড়েনি? আমি তো ভেবেছিলাম এতক্ষণে বরফ গলে জল হয়ে যাবে। তুই একটা নির্লজ্জ ছেলে, একদম পেকে গেছিস। পেকেছি যখন, তখন তো একটু মিষ্টিও হয়েছি, তাই না? একটু চেখে দেখবে নাকি? তিথির বন্ধুরা হেসে কুটি কুটি। তিথি রাগে লাল হয়ে গেল। আকাশ, তুই যদি এখনই এখান থেকে না যাস, আমি কিন্তু সত্যি সত্যি কিছু একটা করে ফেলবো। কি করবে? আবার মারবে নাকি? মারো, তোমার হাতের মারও আমার কাছে আদর মনে হয়। আকাশের এই কথাটাই তিথি একেবারে থতমত খেয়ে গেল। তার রাগ যেন মুহূর্তেই জল হয়ে গেল। সে আকাশের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। এই ছেলেটা এত সহজে কেন তার রাগ ভাঙিয়ে দেয়? কিরে তিথি, তোর ছোট জামাই তো বেশ পটু দেখছি। এই চুপ, যা তোরা এখান থেকে। জানো তো আপু, আমার মনে হয় তুমি যতই রাগ দেখাও না কেন, তোমার ভেতরে আমার জন্য একটু হলেও জায়গা আছে। না হলে আমার আশেপাশে থাকলে তোমার এত খারাপ লাগতো না। কি যাতা বলছিস, একদম বাজে কথা। বাজে কথা? তাহলে তুমি এতক্ষণ আমার দিকে তাকিয়েছিলে কেন? তিথি সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকালো। ধরা পড়ে গিয়ে সে আরো বেশি অপ্রস্তুত হয়ে পড়ল। কই, আমি তো দেখিনি। দেখেছো? আমি দেখেছি। আর তোমার ওই রাগী চোখের ভেতরেও আমি অন্য কিছু দেখেছি, বিশ্বাস করো। আকাশ আর কথা না বাড়িয়ে মুচকি হেসে সেখান থেকে চলে গেল। তিথি তখনও সেখানে পাথরের মতো বসে রইল। তার মনের ভেতরে যেন একটা ঝড় বইছে। এই ছেলেটা তার সাথে এমন অদ্ভুত ব্যবহার করে কেন? কেন তার কথাগুলো এত সহজে তার মনে দাগ কাটে? উফ, এই পিচ্চিটা আমাকে পাগল করে দেবে। আসলে তিথির রাগের আড়ালে কোথাও যেন আকাশের জন্য এক দুর্বল জায়গা তৈরি হচ্ছিল। ছেলেটার সরল স্বীকারোক্তি আর নির্লজ্জ ভালোবাসার প্রকাশ তিথির কঠিন হৃদয়কে একটু একটু করে নরম করছিল। কিন্তু এর আগে তিথি কি এত সহজে তা মেনে নেবে? সময়ের অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। ক্যান্টিনের ঘটনার পর কয়েকদিন কেটে গেল। তিথি বাইরে থেকে আকাশের সাথে স্বাভাবিক ব্যবহার করার চেষ্টা করলেও ভেতরে ভেতরে একটা অস্বস্তি কাজ করছিল। আকাশের সেই আত্মবিশ্বাসী চাহনি আর ভালোবাসার অকপট প্রকাশ যেন তার মনের শান্তি কেড়ে নিয়েছিল। রাতে ঘুমোতে গেলেও সেই একই কথাগুলো তার কানে বাজতো। তোমার রাগী চোখের ভেতরেও আমি অন্য কিছু দেখেছি। একদিন বিকেলে তিথি তাদের বাড়ির ছাদে একা দাঁড়িয়ে ছিল। পড়ন্ত সূর্যের আলো তার মুখের উপর এসে পড়ছিল। দূরে ঘুঘু পাখির ডাক শোনা যাচ্ছিল। এমন শান্ত পরিবেশে তিথির মনটা আরো অস্থির হয়ে উঠল। তিথি মনে মনে বলে, ছেলেটা যা তা বলে বেড়ায়, আমার রাগের মধ্যে নাকি ভালোবাসা খুঁজে পায়। যত সব গাঁজাখুরি কথা। কিন্তু কিন্তু কেন জানি না, ওর কথাগুলো একেবারে মিথ্যেও মনে হয় না। ঠিক তখনই ছাদের সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। তিথি প্রথমে পাত্তা দিল না, ভেবেছিল হয়তো বাড়ির অন্য কেউ হবে। কিন্তু যখন সেই চেনা কণ্ঠস্বর তার কানে এলো, তখন তার বুকের ধুকপুকানি বেড়ে গেল। আপু, এখানে একা দাঁড়িয়ে কি করছো? মন খারাপ নাকি? তুই যা এখান থেকে তো, আমার একা থাকতে ভালো লাগছে। তুমি মিথ্যে বলছো আপু, তোমার চোখে আমি অন্য কিছু দেখতে পাচ্ছি। সেই দিনের পর থেকে তুমি কেমন যেন আনমনা হয়ে আছো, তাই না? তুই
তুই কি করে বুঝলি? তোমার মুখটা দেখলেই বোঝা যায় আসলে তুমি যতই রাগ দেখাও না কেন তোমার ভেতরের অনুভূতিগুলো তো আর লুকাতে পারো না, তাই না? কি বলতে চাস তুই? আমি শুধু এটা বলতে চাই আপু, তুমি যতই অস্বীকার করো না কেন তুমিও কোথাও না কোথাও আমার প্রতি দুর্বল হয়েছো। সেই ছোটবেলার দাদিমার বেঁধে দেওয়া সম্পর্কের হয়তো কোনো মানে ছিল। দূর, তুই আবার সে পুরনো কথা শুরু করলি। ওসব বিয়ের কথা আমার একদম ভালো লাগে না। ওটা ছিল বাচ্চাদের খেলা। খেলা তো বটেই, কিন্তু কিছু খেলা শেষ পর্যন্ত ভালোবাসার পরিণতি পায় আপু, যেমন আমাদেরটা হয়তো পেতেও পারে। আকাশের কথাগুলো যেন তিথির হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করলো। সে আর আকাশের চোখের দিকে তাকাতে পারলো না। তার মনে এক অদ্ভুত দোলাচল শুরু হলো। একদিকে তার সেই চিরচেনা রাগ আর অভিমান, অন্যদিকে আকাশের প্রতি এক নতুন অনুভূতির জন্ম। তুই তুই বুঝিস না আকাশ, আমাদের মধ্যে কোনো সম্পর্ক হতে পারে না। তুই এখনো অনেক ছোট, আর আমি অন্যরকম। ছোট তো তুমিই ভাবো, কিন্তু আমার মনে তোমার জন্য যে অনুভূতি সেটা তো আর ছোট নয়, তাই না? আর তুমি অন্যরকম কেন হবে আপু? তুমি তো সেই রাগী মিষ্টি তিথি আপুই আছো। আকাশের এই সরল স্বীকারোক্তি তিথির সমস্ত প্রতিরোধ ভেঙে দিল। তার চোখ দিয়ে অজান্তেই কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে তাড়াতাড়ি মুখ ফিরিয়ে আঁচল দিয়ে চোখ মুছল। কি হয়েছে আপু, কাঁদছো কেন? আমি কি কিছু ভুল বলেছি? তুই কিছু ভুল বলিসনি। আসলে আসলে আমার কেমন যেন লাগছে, সবকিছু গুলিয়ে যাচ্ছে। আমি জানি আপু, এটা সহজ নয়, কিন্তু একবার যদি তুমি তোমার ভেতরে সেই রাগ আর অভিমান সরিয়ে দেখো তাহলে হয়তো বুঝতে পারবে আমাদের দুজনের মধ্যে সত্যি কিছু একটা আছে। তিথি আকাশের দিকে তাকালো। সেই পিচ্ছি ছেলেটার চোখে আজ এক গভীর ভালোবাসা আর অপেক্ষা দেখতে পেল সে। তার মনে হলো এতদিন ধরে সে যা এড়িয়ে যেতে চেয়েছিল সেটাই হয়তো সত্যি। আকাশের সেই পাগলাটে কাণ্ড কারখানা, ঝগড়া আর ভালোবাসার প্রকাশ, সব মিলিয়ে তাদের সম্পর্কটা সত্যিই অন্যরকম। আমি জানি না আকাশ, আমি সত্যিই জানি না কি হবে। আমার ভয় লাগে। ভয় পেও না আপু, আমি তোমার পাশে আছি তো, সব সময় থাকবো। তুমি শুধু একবার নিজের মনটাকে জিজ্ঞেস করে দেখো সে কি বলে। ছাদের নীরবতা ভেঙে যেন এক নতুন সুর বাজতে শুরু করলো। পরন্ত সূর্যের আলোয় তিথির ভেজা চোখের জল চিকচিক করে উঠল। আকাশের স্পর্শে তার শরীরে এক নতুন শিহরণ অনুভব হলো। এর আগে তিথির কঠিন মনে কি অবশেষে ভালোবাসার বীজ অঙ্কুরিত হতে শুরু করলো? উত্তর হয়তো সময়ই দেবে। তবে ছাদের এই শান্ত বিকেলটা তিথি আর আকাশের সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচন করলো। যেখানে রাগ আর অভিমানের মেঘ সরে গিয়ে ভালোবাসার এক নতুন সূর্য উকি দিতে শুরু করলো। এখন দেখার পালা, এই রাগী আপু তার পিচ্ছি জামাইয়ের ভালোবাসার কাছে শেষ পর্যন্ত হার মানে কিনা। ছাদের সেই স্পর্শের পরেও তিথির মনে দ্বিধা কাটলো না। আকাশের প্রতি এক অস্পষ্ট ভালো লাগা তৈরি হলেও সমাজের চোখে তাদের সম্পর্কের অস্বাভাবিকতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আকাশ তার থেকে বয়সে ছোট, আর তাদের সম্পর্কটা শুরু হয়েছিল এক ছেলে মানুষই খেলার হাত ধরে। এই ভাবনাগুলো তিথিকে আরো বেশি অস্থির করে তুলেছিল। কয়েকদিন পর তিথির এক দূর সম্পর্কের আত্মীয়ের বিয়ে ছিল। বাড়িতে সাজো সাজো রব। তিথি অন্যান্য আত্মীয় স্বজনের সাথে কাজে ব্যস্ত ছিল। আকাশও ছোটাছুটি করছিল, তবে তার চোখ বারবার তিথিকে খুঁজছিল। বিয়ের অনুষ্ঠানে তিথিকে অন্যান্য বয়স্ক আত্মীয়রা প্রায়ই আকাশের সাথে তার বিয়ে নিয়ে ঠাট্টা তামাশা করছিল। শুরুতে তিথি হেসে উড়িয়ে দিলেও বারবার একই কথা শুনতে শুনতে তার মেজাজ খারাপ হতে শুরু করলো। হ্যালো, দেখিস যেন অন্য কোনো মেয়ের দিকে না তাকাই। ছোট ছেলে তো, মতিগতি বোঝা দায়। আপনারা থামুন তো, ও আমার শুধু চাচাতো ভাই। ও ছোটবেলায় একটা কথার কথা কি আর মনে আছে নাকি? তিথির মুখ লাল হয়ে গেল। আশেপাশে যারা ছিল তারাও মুচকি হাসতে লাগলো। তিথি সেখান থেকে দ্রুত সরে গেল। কিছুক্ষণ পর যখন সবাই বরকনের দিকে মনোযোগ দিয়েছে, তিথি এক কোণে একা দাঁড়িয়েছিল। তার চোখে জল চিকচিক করছিল। সমাজের এই কটু কথাগুলো তার মনে গভীর ক্ষত সৃষ্টি করছিল। কি হয়েছে আপু, তুমি কাঁদছো?
না কিছু হয়নি, আমার একটু দম বন্ধ লাগছে, তাই এখানে এসেছি। তুমি মিথ্যে বলছো, আমি বুঝতে পারছি। ওদের কথাগুলো তোমাকে কষ্ট দিচ্ছে। হ্যাঁ দিচ্ছে। ওরা কেন বোঝে না যে আমাদের মধ্যে কিছুই নেই? কেন সেই পুরনো কথাগুলো টেনে আনে? কারণ ওরা বাইরের মানুষ আপু, ওরা আমাদের ভেতরের সম্পর্কটা বোঝে না। আর সত্যি বলতে আমরা নিজেরাও কি সেটা পুরোপুরি বুঝি। আকাশের এই প্রশ্নে তিথি কিছুক্ষণ চুপ করে রইল। তাদের সম্পর্কটা সত্যিই এক জটিল ধাঁধা। একদিকে ছোটবেলার স্মৃতি, অন্যদিকে দুজনের মনের অস্পষ্ট টানাপোড়েন। তাহলে আমরা কি করব আকাশ? এইভাবে কি সারা জীবন লোকের কথা শুনে যাব? আমরা নিজেদের মতো করে বাঁচবো। আমাদের সম্পর্কের নাম লোকে কি দেবে সেটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের মনে যদি সত্যি কিছু থাকে তাহলে আমরা কেন ভয় পাবো? কিন্তু আকাশ, তুই এখন অনেক ছোট। যখন বড় হবি হয়তো তোর ভাবনা পাল্টে যাবে। তখন যদি তুই আমাকে ছেড়ে যাস? আমি তোমাকে কথা দিচ্ছি আপু, আমার ভাবনা কখনো বদলাবে না। আমার মনে তুমি সেই প্রথম দিন থেকেই ছিলে আর সব সময় থাকবে। বয়সটা শুধু একটা সংখ্যা মাত্র। আসল জিনিসটা হলো মনের টান, যেটা আমাদের দুজনের মধ্যেই আছে। আকাশের এই দৃঢ় বিশ্বাস তিথির মনে কিছুটা সাহস জোগালো। কিন্তু সমাজের চাপানো ধারণাগুলো এত সহজে মন থেকে সরানো যায় না। তবু আমার ভয় হয় আকাশ, অনেক ভয় হয়। আমি তোমার সব ভয় দূর করে দেব আপু, তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। বিয়ের সানাইয়ের সুর বাজতে থাকে, কিন্তু তিথির মনের দ্বিধা তখনও পুরোপুরি কাটেনি। আকাশের ভালোবাসা হয়তো খাঁটি, কিন্তু সমাজের চোখ রাঙানি তাকে বারবার পিছিয়ে যেতে বাধ্য করে। তাদের সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে তা এখনো অনিশ্চিত। বিয়ের ধকল কটার পর বাড়িতে কিছুটা শান্তির হাওয়া বইছিল। তিথি আর আকাশও নিজেদের মতো করে সময় কাটছিল। যদিও তাদের মধ্যে সেই আগের মতো খুনসুটি লেগেই থাকতো, তবে মাঝে মাঝে তাদের চোখে এক অন্যরকম চাহনিও ধরা পড়তো, যা তারা দুজনেই এড়িয়ে যেতে চেষ্টা করত। একদিন দুপুরে তিথি তার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ দরজায় ধুমধাম আওয়াজ। তিথি বিরক্ত হয়ে দরজা খুলে দেখে আকাশ হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে। আপু আপু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এমন হাঁপাচ্ছিস কেন? ভূত দেখেছিস নাকি? ভূতের থেকেও খারাপ বড় আম্মু। বড় আম্মু, বড় আম্মুর কি হয়েছে জলদি বল। বড় আম্মু না, আসলে ওনার নতুন দাঁতের পাটিটা, দাঁতের পাটি? সেটার কি হয়েছে? সেটা সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আর বড় আম্মু সেটা ছাড়া একদম কথা বলতে পারছেন না, শুধু উ উ করছেন। তিথি প্রথমে আকাশকে বোকা ভাবলো। দাঁতের পাটি না থাকলে আর এমন কি অসুবিধে হতে পারে? কিন্তু আকাশের মুখ দেখে মনে হচ্ছিল সত্যিই কোনো বড় বিপদ ঘটেছে। কোথায় হারিয়ে গেল ওটা? ভালো করে খুঁজেছিস? পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি আপু। বাথরুম, রান্নাঘর, ড্রয়িং রুম, এমনকি তোমার ঘরের নিচেও দেখেছি, কোথাও নেই। তখন তিথির মনে একটা সন্দেহ জাগলো। কিছুদিন আগে আকাশ বড় আম্মুর নকল দাঁত নিয়ে লুকোচুরি খেলছিল, আর বড় আম্মু রেগে তাকে বকাও দিয়েছিল। আচ্ছা সত্যি করে বলতো, সেদিন বড় আম্মুর দাঁতের পাটি নিয়ে তুই কিছু করেছিলি? আমি মানে একটুখানি লুকিয়েছিলাম আর কি, কিন্তু পরে তো ফেরত দিয়ে দিয়েছিলাম। কোথায় ফেরত দিয়েছিলি মনে আছে? ঠিক মনে নেই, তবে মনে হয়। ঠিক তখনই নিচ থেকে বড় আম্মুর অস্পষ্ট গোঙানির আওয়াজ ভেসে এলো। উফ! তিথি আর আকাশ দুজনেই ভয়ে সিঁড়ির দিকে দৌড়ালো। ড্রয়িং রুমে গিয়ে তারা যা দেখলো তাতে তাদের হাসি চেপে রাখা দায়। বড় আম্মু সোফায় বসে আছেন, আর তার পোষা বিড়াল মিঠু তার কোলে আরাম করে ঘুমোচ্ছে। আর মিঠুর মুখের কাছে কি ওটা? হ্যাঁ, ওটা সেই নিখোঁজ দাঁতের পাটি। মিঠু যেন নতুন খেলনা পেয়েছে, আর সেটা চিবিয়ে বেশ মজা নিচ্ছে। ও মাই গড, এটা কি দেখলাম আমি? মিঠু তাহলে দাঁতের ডাক্তার হয়ে গেছে। বড় আম্মু তাদের দিকে অসহায়ের মতো তাকিয়ে উ উ করতে লাগলেন। তিথি আর আকাশ দুজনেই হেসে গড়িয়ে পড়ল। তাদের হাসি আর থামতেই চায় না। বড় আম্মু, আপনার দাঁতের ডাক্তার তো দেখছি বেশ আরামপ্রিয়। এখন কি হবে? মিঠুর মুখ থেকে ওটা বের করবে কে?
দুজনে মিলে অনেক কষ্টে মিঠুর মুখ থেকে দাঁতের পাটি উদ্ধার করলো। পাটির যা অবস্থা তা দেখে আবারও তাদের হাসি পেল। কোনো মতে সেটা ধুয়ে বড় আম্মুকে দেওয়া হলো। এই হতচ্ছাড়া ছেলে, তোর জন্যই তো আমার এতক্ষণ কথা বন্ধ ছিল। আর তুই হাসছিস? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি। বড় আম্মু লাঠি নিয়ে আকাশের দিকে তেড়ে গেলেন, আর আকাশ বাঁচাও বাঁচাও বলে তিথির পিছনে লুকালো। তিথিও হাসতে হাসতে আকাশকে বাঁচানোর চেষ্টা করতে লাগলো। এই হাসির কাণ্ড তাদের দুজনের মধ্যে জমে থাকা টেনশনটা কিছুটা হলেও কমিয়ে দিল। রাগী তিথির মুখেও হাসি ফুটলো, আর পিচ্ছি জামাই আকাশও তার দুষ্টুমি করার সুযোগ পেল। মাঝে মাঝে এমন মজার ঘটনা সম্পর্কের বাঁধনকে আরো মজবুত করে তোলে, যতই সেটা দাঁতের পাটির মতো সিরিয়াস বিষয় নিয়ে হোক না কেন। দাঁতের পাটির ঘটনার পর আকাশ মনে মনে প্রতিজ্ঞা করলো এবার সে তিথিকে পটানোর জন্য সিরিয়াস হবে। শুধু দুষ্টুমি আর ঝগড়া দিয়ে তো আর ভালোবাসা পাওয়া যায় না। তাই সে নানা রকম ফন্দি আঁটতে শুরু করলো, যদিও তার বেশিরভাগ চেষ্টাই মুখ থুবড়ে পড়লো। একদিন আকাশ তিথির ঘরে একগুচ্ছ গোলাপ নিয়ে হাজির হলো। লাল টুকটুকে গোলাপগুলো দেখে তিথি কিছুটা অবাক হলেও মুখে বিরক্তির ভাব বজায় রাখলো। আপু, এই ফুলগুলো তোমার জন্য। আমার জন্য? এগুলো আবার কিসের ধান্দা? কোনো ভুল করেছিস নাকি আবার? না মানে এমনিই দিলাম, তোমার সুন্দর মুখের মতো সুন্দর ফুলগুলো। আমার মুখ আর এই গাঁদা ফুলের মতো গোলাপ? যা, রাখো তোমার ফুল তুমি, আমার ভালো লাগছে না। আকাশের প্রথম চেষ্টায় ব্যর্থ হলো। গোলাপগুলো হাতে নিয়ে সে কিছুক্ষণ হতাশ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর সেগুলো নিজের ঘরে নিয়ে গেল। পরের দিন আকাশ ভাবলো মেয়েদের মন জয় করতে কবিতা খুব কাছের জিনিস। তাই সে সারা রাত জেগে ইন্টারনেটে প্রেমের কবিতা খুঁজে বের করলো এবং একটি নিজের মতো করে লেখার চেষ্টাও করলো। সকালে তিথি যখন বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছিল, আকাশ হাতে এক টুকরো কাগজ নিয়ে সেখানে হাজির হলো। শোনো আপু, তোমার জন্য আমি একটা কবিতা লিখেছি। কবিতা? তুই আর কবিতা? নিশ্চয়ই কোনো আজব ব্যাপার হবে। শোনা দেখি কি লিখেছিস। তোমার ওই রাগী চোখ যেন ভোরের সূর্যোদয়, তোমার মিষ্টি হাসি যেন ফুলের কলি ফোটায়, তোমার চুলের ঢেউ নদীর স্রোতের মতো, আমার ছোট্ট হৃদয় শুধু তোমারই মতো। আকাশ তার কবিতা শেষ করার আগেই তিথি হেসে কুটি কুটি। তার হাসি আর থামতেই চায় না। ওরে বাবা, এ তো একেবারে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গেছিস। কিন্তু তোর ওই সূর্যোদয় আর নদীর স্রোতের সাথে আমার রাগের কি সম্পর্ক? আর আমার হাসি কি তোকে সত্যিই মিষ্টি লাগে? আমার তো মনে হয় আমার হাসি শুনলে মশা মাছিও ভয়ে পালায়। তুমি একদম বুঝলে না আপু, আমি কত কষ্ট করে লিখলাম। দেখ আকাশ, কবিতা টবিতা আমার জন্য নয়। আর তোকে না আমি আগেই বলেছি আমার সাথে প্রেম করার চেষ্টা করিস না, ওসব নাটক আমার একদম ভালো লাগে না। আকাশের দ্বিতীয় চেষ্টাও ব্যর্থ হলো। তার লেখা আবেগময় কবিতা তিথির কাছে হাসির খোরাক হলো। এরপর আকাশ ভাবলো হয়তো ভালো রান্না করে তিথির মন জয় করা যাবে। সে ইউটিউবে নানা রকমের রেসিপি দেখলো এবং একদিন সাহস করে তিথির জন্য পায়েস বানানোর সিদ্ধান্ত নিল। কিন্তু রান্নাঘরে তার আনাড়িপনার জন্য পায়েসের বদলে যা তৈরি হলো তা ছিল না মিষ্টি, না ছিল ঝাল, এক বিদঘুটে ব্যাপার। এটা কি বানিয়েছিস তুই? নুন দিয়েছিস নাকি চিনি? আর এটা কি চাল সেদ্ধ হয়েছে? আসলে একটু ভুল হয়ে গেছে, প্রথমবার তো। প্রথমবার হোক আর শেষবার হোক, খবরদার আমার রান্নাঘরে আর ঢোকার চেষ্টা করবি না। পেটের 12টা বাজিয়ে দিবি তো। আকাশের রান্নার চেষ্টাও সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হলো। তিথির মন জয় করা যেন এক দুর্ভেদ্য প্রাচীর টপকানোর মতো ব্যাপার। ধুর, এটা কেমন ভালোবাসা! এত চেষ্টা করছি তবু আপুর মন একটু গলে না। তাহলে কি আমার চেষ্টায় কোনো খামতি আছে, নাকি আপুর মনে সত্যি আমার জন্য কোনো জায়গা নেই? আকাশ হতাশ হয়ে তার ঘরে বসে রইল। তার সব চেষ্টা যেন বালির বাঁধের মতো ভেঙে চুরমার হয়ে গেল। এর আগে তিথির মন কি সত্যিই এত কঠিন, না তার রাগের আড়ালে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে যা আকাশ এখনো বুঝতে পারছে না? তবে আকাশের এই ব্যর্থ প্রচেষ্টাগুলো প্রমাণ করলো তিথিকে পটানো মোটেও সহজ কাজ নয়। তার রাগের স্বভাবের আড়ালে এক কঠিন মন লুকিয়ে আছে যা সহজে কারো কাছে ধরা দিতে চায় না।
আকাশ সহজে হাল ছাড়ার পাত্র নয়। তারপর 3বার ব্যর্থ হয়েও সে তিথিকে পটানোর নতুন ফন্দি খুঁজতে লাগলো। এবার সে ভাবলো তিথির পছন্দের কিছু করার চেষ্টা করবে। একদিন সে লুকিয়ে তিথির বন্ধুদের কাছে জানতে পারলো তিথিকে গান শুনতে খুব ভালোবাসে, বিশেষ করে পুরোনো দিনের বাংলা গান। পরের দিন সন্ধ্যায় তিথি যখন বারান্দায় বসে গুনগুন করে গান গাইছিল, আকাশ তার পুরনো গিটারটা নিয়ে সেখানে হাজির হলো। আকাশ খুব ভালো গিটার বাজাতে না পারলেও সে তিথির প্রিয় কয়েকটি গান তোলার চেষ্টা করলো। আমি তোমার জন্য একটু গিটার বাজাবো। তুই গিটার বাজাতে পারিস নাকি? কবে শিখলি? এই তো কিছুদিন ধরে চেষ্টা করছি, তোমার পছন্দের গানগুলো বাজানোর চেষ্টা করব। আকাশ তার ভাঙা ভাঙা হাতে গিটারের তারে সুর তোলার চেষ্টা করলো। প্রথম গানটা কোনো মতে বাজলেও পরের গানগুলোর সুর তাল সব এলোমেলো হয়ে গেল। তিথি প্রথমে ভ্রু কুঁচকে শুনলেও কিছুক্ষণ পর হেসে ফেললো। ওরে বাবা, এটা কি গান বানাচ্ছিস নাকি কান্নার রোল তুলছিস? আমার তো মনে হচ্ছে এই গিটারটার তোর বাজনা শুনে কাঁদছে। তুমি একদম বোঝো না আপু, আমি কত চেষ্টা করছি। চেষ্টা করছিস ভালো কথা, কিন্তু আগে ভালো করে শেখ তো। এই আদমরা বাজনা শুনলে আমার গান শোনার মুডটাই খারাপ হয়ে যায়। তার চেয়ে বরং তুই চুপ করে বস। আকাশের গান বাজানোর চেষ্টাও মুখ থুবড়ে পড়ল। তিথির গানের প্রতি ভালোবাসা থাকলেও আকাশের আনাড়ি বাজনা তার বিরক্তির কারণ হলো। এরপর আকাশ ভাবলো হয়তো কোথাও ঘুরতে নিয়ে গেলে তিথির মন ভালো হবে। সে লুকিয়ে তার বাবার কাছ থেকে কিছু টাকা জোগাড় করলো এবং তিথিকে একদিন বিকেলে কাছেই একটা লেকের ধারে নিয়ে যাওয়ার প্রস্তাব দিল। আপু চলো না, আজ বিকেলে আমরা একটু ঘুরে আসি। কাছে একটা সুন্দর লেক আছে, বাতাসটাও খুব ভালো। ঘুরতে যাবি আমার সাথে? আবার কি মতলব আছে তোর মাথায়? বিশ্বাস করো আপু, কোনো মতলব নেই, শুধু তোমার সাথে একটু শান্তিতে সময় কাটাতে চাই। অনেক চোরাচুরির পর তিথি রাজি হলো, কিন্তু লেকের ধারে গিয়েও আকাশের কপাল খারাপ। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো আর তাদের ভেজা ইঁদুরের মতো অবস্থা হলো। তিথি আকাশের উপর আরো রেগে গেল। এটা কি হলো? তুই না আবহাওয়ার খবর দেখিসনি? আমার পুরো সাজ মাটি করে দিলি। আসলে আমি ভাবিনি বৃষ্টি আসবে। আর কখনো আমার সাথে ঘুরতে আসার সাহস দেখাবি না। তাদের লেকের ধারে ঘুরতে যাওয়ার পরিকল্পনাও ভেস্তে গেল। বৃষ্টির কারণে তাদের সুন্দর বিকেলটা তিক্ততায় ভরে গেল। আকাশ মনে মনে বলে, আর কি করলে আপুর মন গলবে? ফুল, কবিতা, গান, ঘুরতে যাওয়া কোনো কিছুই তো কাজে দিল না। তাহলে কি আমার চেষ্টাই ভুল, নাকি আপুর হৃদয় সত্যি পাথরের মতো কঠিন? আকাশ আবারও হতাশ হয়ে পড়ল। তিথিকে পটানোর তার সব চেষ্টাই যেন ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে। রাগী তিথি কি কখনোই তার ভালোবাসা বুঝতে পারবে না, নাকি আকাশের আরো ধৈর্য ধরতে হবে এবং নতুন কোনো কৌশল খুঁজতে হবে? সময় ছাড়া এর উত্তর দেওয়া কঠিন। তবে আকাশের এই লাগাতার ব্যর্থতা প্রমাণ করলো তিথির মন জয় করা এক কঠিন পরীক্ষা। তাই রাগের আড়ালে এক শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা আছে, যা ভেদ করা সহজ নয়। আকাশের প্রেম কি শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়বে, নাকি সে অপ্রত্যাশিত কোনো পথ খুঁজে বের করবে? অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। একদিন ভার্সিটিতে আকাশ তার বন্ধুদের সাথে ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ তার চোখ যায় দূরে। গাছের নিচে একটি ছেলে সাথে হাসি মুখে কথা বলছে তিথি। ছেলেটি তাদের ব্যাচের নয়, অন্য কোনো বিভাগের সিনিয়র হবে হয়তো। তিথিকে এত প্রাণখোলা হাসি আকাশের আগে খুব কমই দেখেছে। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তার। এক অজানা অস্বস্তি গ্রাস করলো তাকে। তোরা বস তো, আমি একটু আসছি। বন্ধুরা কৌতূহলের চোখে আকাশের দিকে তাকিয়ে রইল। আকাশ দ্রুত পায়ে এগিয়ে গেল তিথির দিকে। কাছে গিয়ে দেখলো ছেলেটি বেশ আগ্রহ নিয়ে তিথির সাথে কথা বলছে, আর তিথিও হাসি মুখে জবাব দিচ্ছে। আপু এই ছেলেটাকে এখানে বসে কি কথা বলছো তোমরা? তুই এখানে কি চাস আকাশ? এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুই যা এখান থেকে। তুমি কে হে? এভাবে একটা মেয়ের সাথে কথা বলছো কেন? আমি ওকে চিনি। আপনারা কি নিয়ে কথা বলছিলেন জানতে পারি? ও, তুমি চেনা বুঝি? গার্লফ্রেন্ড নাকি? বেশ তো, তবে যখন আমরা কথা বলছি তখন তোমার এখানে আসা উচিত হয়নি। এখন যাও এখান থেকে।
আকাশের মাথায় রক্ত চড়ে গেল। ছেলেটির ঔদ্ধত্যপূর্ণ কথা তার একদম সহ্য হলো না। তিথির সামনে অন্য কোনো ছেলের সাথে তার এত ঘনিষ্ঠতা দেখে তার ভেতরটা ঈর্ষার আগুনে জ্বলছিল। এই, তুমি ভদ্রভাবে কথা বলো। তোমার কি সাহস তো কম নয়? একটা মেয়ের সাথে বসে কথা বলছি আর তুমি এসে মাতব্বরি করছো? কথা শেষ না হতেই আকাশ আর নিজেকে সামলাতে পারল না, সপাটে এক থাপ্পড় বসিয়ে দিল ছেলেটির গালে। এই সাহস তোকে কে দিয়েছে? তুই জানিস তুই কার গায়ে হাত তুলেছিস? ঠিক সেই মুহূর্তে আকাশের পিছনে কেউ এসে দাঁড়ালো। আকাশ ঘুরে দেখলো রাগে ফুঁসতে থাকা তিথি তার দিকে তাকিয়ে। তুই এটা কি করলি আকাশ? তোর এত সাহস কি করে হলো? আপু, ও তোমাকে খারাপ ব্যবহার করলো তাই আমি। তিথি আকাশের কথা শেষ না হতেই সপাটে এক থাপ্পড় বসিয়ে দিল আকাশের গালে। চুপ একদম। তোর কি অধিকার আছে আমার ব্যাপারে নাক গলানোর? আর তুই ভাবিস তুই আমার কে হোস? ছোটবেলার একটা সামান্য কথাকে আঁকড়ে ধরে সারাক্ষণ আমার পেছনে কেন ঘুরঘুর করিস? আকাশ থাপ্পড়ের চোটে মাথা ঘুরে গেল। বিশ্বাস করতে পারছিল না তিথি তাকে মেরেছে। আপু তুমি। হ্যাঁ আমি। তুই একটা ছোট ছেলে, সব সময় আমার ছায়ার মতো লেগে থাকিস। আমার বন্ধুদের সাথে কথা বলতে পারিস না, কারোর সাথে মিশতে পারিস না। তুই ভাবিস আমি তোর ওইসব ফালতু পটানোর চেষ্টায় গলে যাব? একদম ভুল ভাবিস। দেখলেন তো ভাই সাহেব, এই হলো আপনার চেনা মানুষ। যান এখান থেকে, ঝামেলা বাড়াবেন না। তুমি কিছু মনে করো না রনি, তুমি চলো তো। তিথি ছেলেটির হাত ধরে সেখান থেকে চলে গেল। আকাশ হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। গালটাও তখনও চলছে, তার চোখে জল চিকচিক করছে। তিথির থাপ্পড়টা শুধু তার গালে লাগেনি, তার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করেছে। এত অপমান, এত ঘৃণা, কেন তিথি তাকে এত খারাপভাবে কথা বলল? কেন তার ভালোবাসার কোনো মূল্য নেই তিথির কাছে? আপু, এটা তুমি কি করলে? চারপাশের সবকিছু যেন ঝাপসা হয়ে আসছিল আকাশের চোখে। তার মনে হচ্ছিল তার এতদিনের সব চেষ্টা, সব ভালোবাসা যেন এক মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। এর আগে তিথির হৃদয়ের দরজা কি সত্যিই তার জন্য চিরতরে বন্ধ হয়ে গেল? ঈর্ষার আগুনে পুড়ে আকাশ কি তবে ছাই হয়ে যাবে? উত্তর হয়তো সময়ই দেবে। তবে আজকের এই অপমান আকাশের মনে এক গভীর ক্ষত সৃষ্টি করে গেল, যা সহজে শুকানোর নয়। তিথির হাত ধরে রানী চলে যেতেই আকাশের বন্ধুরা ছুটে গেল আমার কাছে। আদিল আর রাফি দুজনেই আকাশকে ধরে তুলে বসালো ক্যান্টিনের এক কোণে। আকাশ দোস্ত, কি হয়ে গেল এটা? তুই ঠিক আছিস তো? ছেলেটা কে ছিল? আর তিথি তোকে এমনভাবে অপমান করলো কেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। ও ঠিকই বলেছে। আমি সত্যি ওর পেছনে লেগে থাকি। আমার আর ওকে বিরক্ত করা ঠিক হবে না। কি বলছিস তুই? তিথি তোকে থাপ্পড় মারলো আর তুই বলছিস তোর দোষ? হ্যাঁ, আমারই দোষ। আমি জোর করছিলাম। ও তো চায় না আমার সাথে কোনো সম্পর্ক রাখতে। আমার এটা বোঝা উচিত ছিল। কিন্তু এভাবে ভেঙে পড়লে তো চলবে না দোস্ত। চল কোথাও থেকে ঘুরে আসি, তোর মনটা একটু হালকা হবে। না, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না, তোমরা যাও। আরে চল না, কক্সবাজার ঘুরে আসি কয়েকদিনের জন্য। সমুদ্র দেখলে মন এমনিতেই ভালো হয়ে যাবে। আকাশ কিছুক্ষণ চুপ করে রইল। তিথির অপমানগুলো তখনও তার কানে বাজছে। দূরে কোথাও চলে গেলে হয়তো কিছুটা শান্তি পাওয়া যাবে, এই ভাবনাটা তার মনে হলো। ঠিক আছে, চলো। আকাশ আর দেরি করলো না, ভার্সিটি থেকে সোজা বাড়ির দিকে রওনা হলো। ঘরে ঢুকে নিজের জামা কাপড় গোছাতে শুরু করলো। তার মা ঘরে এসে ছেলের ব্যাগ গোছানো দেখে অবাক হলেন। আকাশের মা ছেলের ব্যাগ গোছানো দেখে কপালে ভাঁজ ফেললেন। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিছুই স্পষ্ট করে বলছে না আকাশ। তার মুখটা অস্বাভাবিক রকমের বিষণ্ণ। মায়ের মন কু ডাকলো, নিশ্চয়ই কিছু একটা বড় ঘটনা ঘটেছে। কি রে আকাশ, বলবি তো কোথায় যাচ্ছিস আর কবে ফিরবি? তোর বাবার শরীরটা ভালো নেই, তুই না থাকলে। কয়েকদিনের জন্য যাচ্ছি মা, বন্ধুদের সাথে একটু ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা জেনে আর কি হবে? ফোন করবি তো আমাকে? ওখানে গিয়ে অন্তত একটা মেসেজ দিস, আমি না জেনে অস্থির হব। না মা, ফোন করব না। ওখানে হয়তো নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। তোমরা চিন্তা করো না, আমি ঠিক আছি। ফোন করবি না মানে? এটা কেমন কথা? তোর কাছে তো সবসময় ফোন থাকে।
কি হয়েছে তোর বলতো? কিছু হয়নি মা, তোমরা শুধু শুধু চিন্তা করছো। এখন আমার দেরি হয়ে যাচ্ছে, আসি। আকাশের এক মুহূর্তও দাঁড়ালো না। মায়ের ব্যাকুল প্রশ্নগুলো বাতাসে ভেসে রইল, কোনো উত্তর পেল না। ব্যাগ কাঁধে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল সে। তার চোখে এক ধরনের শূন্যতা, এক গভীর কষ্ট যা সে আর কারো সাথে ভাগ করে নিতে চায় না। বন্ধুদের সাথে রাতের বাসে উঠলো আকাশ। আদিল আর রাফি বারবার জিজ্ঞেস করলো কি হয়েছে, কেন তার মুখ এমন শুকনো, কিন্তু আকাশ শুধু এড়িয়ে গেল, কোনো কথাই বলতে চাইলো না। জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে রইল সে। তিথির অপমানগুলো যেন কালো মেঘের মতো তার মনটাকে ঢেকে রেখেছে। দোস্ত, এভাবে চুপ করে থাকলে তো মন হালকা হবে না, কিছু তো বল আমাদের। যা বলার ছিল ও তো সেদিন বলেই দিয়েছে, আমার আর ওর জীবনে কোনো স্থান নেই। আরে চা, এত সহজে ভেঙে পড়লে চলবে? হয়তো তিথির রাগ কমে যাবে, তুই একটু সময় দে। না রাফি, এবারকার রাগটা অন্যরকম ছিল। আমি ওর চোখে ঘৃণা দেখেছি, ঘৃণা। আমার মনে হয় না আর কোনোদিনও আমার সাথে স্বাভাবিক ব্যবহার করবে, তাই দূরে যাওয়াই ভালো, একেবারে দূরে। কক্সবাজারের উদ্দেশ্যে ছুটে চলেছে বাস, কিন্তু আকাশের মন পড়ে রয়েছে সেই ভার্সিটির চত্বরে, তিথির কঠিন চাহনির কাছে। মায়ের উদ্বিগ্ন মুখটাও তার মনে এক ক্ষীণ অস্বস্তি সৃষ্টি করছে, কিন্তু সেই কষ্টের চেয়ে তিথির অপমান অনেক বেশি তীব্র। আকাশ মনে মনে বলে, মা হয়তো চিন্তা করবে, কিন্তু আর কোনো উপায় নেই। তিথির কাছাকাছি থাকলে শুধু কষ্টই বাড়বে। দূরে কোথাও হারিয়ে যাওয়াই ভালো, যেখানে কেউ আমাকে চিনবে না, যেখানে তিথির স্মৃতি আমাকে আর তাড়া করবে না। কক্সবাজারের সমুদ্র হয়তো তার চোখের জল লুকাতে পারবে, কিন্তু হৃদয়ের ক্ষতকে মুছতে পারবে? মায়ের কাছে ফোন না করার সিদ্ধান্ত কি তাকে আরো একা করে দেবে? অন্ধকারের পথে একা হেঁটে চলা আকাশকে খুঁজে পাবে কোনো নতুন আলো, নাকি তার জীবনের পথ চিরতরে বিষণ্ণতায় ভরে যাবে? উত্তর অজানা, শুধু এক গভীর শূন্যতা যেন গ্রাস করছে সবকিছু। কক্সবাজারে বন্ধুদের সাথে দিনটি যেন কেমন ঝাপসা কাচের মতো কাটতে লাগলো আকাশের। সমুদ্রের ঢেউয়ের গর্জন, সূর্যাস্তের রক্তিম আভা কিছুই তার মনের ভেতরের শূন্যতা পূরণ করতে পারল না। তিথির অপমানগুলো কাটার মতো বিঁধেছিল তার স্মৃতিতে। বন্ধুদের সাথে হাসি খুশি থাকার চেষ্টা করলেও রাতে বালিশ ভেজা ছিল তার নীরব কান্না। অন্যদিকে ভার্সিটি থেকে ফিরে তিথি আকাশকে বাড়িতে দেখতে পেল না। প্রথমে তেমন গুরুত্ব দেয়নি সে, ভেবেছিল হয়তো বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গেছে। তাদের মধ্যে তো আকছাড়াই ছোটখাটো ঝগড়া হতো, আর আকাশ কিছুদিন মুখ গোমরা করে ঘুরে বেড়াতো। কিন্তু সন্ধ্যা নামতেই বাড়ির নিরাপত্তাটা তিথির কাছে কেমন জানি অস্বাভাবিক মনে হলো। আকাশ সাধারণত এই সময়টা হয় তার ঘরে বসে কার্টুন দেখতো, নয়তো ছাদে গিয়ে একা একা গান শুনতো। আজ কোথাও তার কোনো চিহ্ন নেই। রাতে খাবার টেবিলে যখন সবাই বসলো, তখনও আকাশের দেখা নেই। তিথির ছোট আম্মু অর্থাৎ আকাশের মাও ভীষণ মুখে বসেছিলেন। তিথির বড় আম্মু কয়েকবার আকাশের কথা জিজ্ঞেস করলেও তিনি এড়িয়ে যাচ্ছিলেন। খাবার প্রায় শেষ হয়ে এলে তিথির কৌতূহলে আর চাপা রইল না। ছোট আম্মু, আকাশ কোথায়? আজ তো ওকে সারাদিন দেখলাম না। ও কয়েকদিনের জন্য বাইরে গেছে মা, বন্ধুদের সাথে। কোথায় গেছে? কবে ফিরবে? কোথায় গেছে, কবে ফিরবে ঠিক বলেনি। মানে হঠাৎ করে কিছু না বলে চলে গেল? আসলে ওর একটু মন খারাপ ছিল, তাই হয়তো। আকাশের মায়ের প্রস্তাব অনেকটা তিথির মনে একটা খটকা তৈরি করলো। আকাশ সাধারণত কোথাও গেলে তার মাকে জানিয়ে যায়, অন্তত একটা ফোন করে। এভাবে কোনো খবর না দিয়ে চলে যাওয়াটা কেমন যেন অস্বাভাবিক। মন খারাপ কেন ছিল? কি হয়েছে ওর? তুই তো জানিস মা, তোদের দুজনের যা কিছু হয়, হয়তো সেই কারণেই। আকাশের মায়ের কথাগুলো তিথির বুকের ভিতরটা ধুক করে উঠল। সেদিন ভার্সিটিতে যা ঘটেছিল তা মনে পড়ল তার। আকাশের থাপ্পড়, তারপর তার নিজের রাগের বশে আকাশকে অপমান করা, সব যেন এক মুহূর্তের মধ্যে তার চোখের সামনে ভেসে উঠল। আমার মনে হয় আমার কারণেই ও চলে গেছে, তাই না? তুই আর ভাবিস না মা, ও একটু অভিমানী ছেলে তো, ঘুরে আসবে কদিন পর। কিন্তু তিথির মন কিছুতেই শান্ত হলো না।
আকাশের হঠাৎ করে এভাবে চলে যাওয়াটা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তার মনে এক অজানা ভয় বাসা বাঁধতে শুরু করলো। কেন আকাশ ফোন করলো না? কেন সে কোথায় যাচ্ছে তাও জানালো না? রাগে তিথির কঠিন মুখোশের আড়ালে কোথাও যেন এক চাপা উদ্বেগ মাথা নাড়া দিয়ে উঠল। আকাশের অনুপস্থিতিটা বাড়ির নিরাপত্তার সাথে সাথে তার নিজের মনের মধ্যেও এক শূন্যতা তৈরি করতে শুরু করলো। এতদিন আকাশের দুষ্টুমি আর ঝগড়াটাকে সে বিরক্তির কারণ মনে করত, কিন্তু আজ সেই সবকিছুই যেন তার মনে এক অদ্ভুত অভাব বোধ করাচ্ছে। রাত নির্ঘুম কাটে তিথির। আকাশের মুখটা বারবার তার চোখের সামনে ভেসে ওঠে, সেই সরল হাসি, অভিমানী মুখ, সেদিন ভার্সিটিতে তার অপমানিত চাহনি, নিজের বলা কথাগুলো তীরের মতো বিদ্ধে থাকে তার হৃদয়ে। কেন সে এত রুক্ষ ব্যবহার করেছিল আকাশের সাথে? তার ভালোবাসার মূল্য সে সেদিন বুঝতে পারেনি। ভোর হতেই তিথি তার ঘরে থাকতে পারল না। অস্থির পায়চারি করতে লাগলো সারা বাড়ি। আকাশের ঘরের দরজার দিকে তাকিয়ে থাকে সে, যেন দরজা খুললেই আকাশ বেরিয়ে এসে বরাবরের মতো আপু বলে ডাকবে, কিন্তু সেই ডাক আর আসে না। নাস্তা টেবিলে বসেও তিথির মুখে খাবার ওঠে না। বড় আম্মু আর ছোট আম্মু দুজনেই তার মলিন মুখ দেখে চিন্তিত হয়ে পড়েন। কি হয়েছে রে তিথি? শরীর খারাপ লাগছে? রাতে ঘুমোসনি বুঝি? ঘুম আসছে না আম্মু, আকাশের জন্য চিন্তা হচ্ছে। আকাশের জন্য চিন্তা? তুই না সেদিন ওর ওপর খুব রেগে গেছিলি? রেগেছিলাম ঠিকই, কিন্তু এখন মনে হচ্ছে আমার ভুল হয়েছে। ও হয়তো আমার কথাগুলো খুব খারাপভাবে নিয়েছে। এই প্রথম তিথির মুখে আকাশের চণ্ডে এমন উদ্বেগ আর অনুশোচনার সুর শুনতে পেলেন তার বড় আম্মু ও ছোট আম্মু। এতদিন তারা তিথির রাগের স্বভাবের কাছেই পরিচিত ছিলেন। তুই কাঁদছিস? কি হয়েছে মা? খুলে বলতো আমায়। সেদিন ভার্সিটিতে একটা ছেলে আমার সাথে কথা বলছিল। আকাশ গিয়ে তাকে থাপ্পড় মারে। আমার খুব খারাপ লেগেছিল ওরকম ব্যবহার দেখে, তাই আমি ওকে অনেক কথা শুনিয়েছিলাম, থাপ্পড়ও মেরেছিলাম, বলেছিলাম যেন আর কখনো আমার আশেপাশে না আসে। থাপ্পড় মেরেছিলি আকাশকে? হ্যাঁ, আর তারপর থেকেই ও নেই। বলেছে বন্ধুদের সাথে কক্সবাজার গেছে, কিন্তু আমার মনে হচ্ছে ও একা গেছে, আর ফোনও বন্ধ। আমার খুব ভয় লাগছে ছোট আম্মু, যদি ওর কিছু হয়ে যায়। তিথির কান্নায় বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠল। এতদিন যে রাগ আর অভিমান তিথির চোখে মুখে সবসময় খেলা করত, আজ খেলোয়াড় ঘুম অনুশোচনা আর নেই। কিন্তু কেন ও এমন করলো? কেন আমাকে এত ভালোবাসে? আমি তো সবসময় ওর সাথে খারাপ ব্যবহার করি। আরে পাগলি মেয়ে, ভালোবাসা কি আর কারণ মানে? ও তো ছোটবেলা থেকেই তোকে ভালোবাসে, হয়তো তোর রাগের আড়ালে ও অন্য কিছু দেখতে পায়। ছোট আম্মুর কথাগুলো তিথির মনে এক নতুন উপলব্ধি জাগালো। আকাশের সেই বারবার বলা কথাগুলো, তোমার রাগের মধ্যেও আমি অন্য কিছু দেখতে পাই, আজ যেন তার হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছে। হয়তো সত্যিই আকাশের ভালোবাসা খাঁটি ছিল, আর সে বোকার মতো এতদিন তা বুঝতে পারেনি। দুপুর গড়িয়ে বিকেল হলো, কিন্তু আকাশের কোনো খবর নেই। তিথির অস্থিরতা বেড়েই চলেছে। বারবার আকাশের ফোনে ফোন করছে, কিন্তু ওপাশ থেকে সেই একই যান্ত্রিক কণ্ঠস্বর। সুইসাইড অফ তিথি মনে মনে। আমি ওকে খুঁজে বের করব, যেখানেই থাকুক না কেন আমি ওকে ফিরিয়ে আনবো। আমার ভুলের জন্য আমি ওর কাছে ক্ষমা চাইবো। দিনের আলো নিভে রাতের অন্ধকার নেমে আসে, কিন্তু তিথির মনের অন্ধকার যেন আরো গাঢ় হয়। আকাশের কোনো খবর নেই। প্রতিটি মুহূর্তে তার বুকের ভিতরটা চিনচিন করে ওঠে, কাটার মতো বিদ্ধে থাকে তার স্মৃতিতে। বারবার আকাশের ফোন নম্বরে ডায়াল করে তিথি, কিন্তু সেই একই হতাশাজনক উত্তর, সুইচ অফ। তার দুচোখ বেয়ে অশ্রু ধরা, নামে নীরবে। এতদিন যে অশ্রুকে সে প্রশ্রয় দেয়নি, আজ তা বাঁধ ভাঙা বন্যার মতো তার গাল ভাসিয়ে দিল। কোথায় গেলি তুই আকাশ? কেন আমার উপর এত অভিমান করছিস? আমি তোকে কত খারাপ বলেছি, মেরেছি। প্লিজ ফিরে আয়, আমার ভুল হয়ে গেছে। ঘরের এক কোণে গুটিসুটি হয়ে বসে থাকা তিথি, রাতের নিস্তব্ধতা তার ভেতরের হাহাকারকে আরো প্রকট করে তোলে। আকাশের স্মৃতিগুলো যেন ভোরের কুয়াশার মতো তাকে ঘিরে ধরে। সেই দুষ্টুমি ভরা চাহনি, আবোল তাবোল প্রেমের কবিতা, আনাড়ি গিটারের সুর, আজ সবকিছুই তার কাছে অমূল্য মনে হচ্ছে। আকাশের মায়ের মলির মুখটা বারবার মনে পড়ে তিথির।
তিথিও হয়তো ছেলের চিন্তায় বিনিদ্র রাত কাটাচ্ছেন। তিথির মনে অপরাধ বোধ আরো বাড়ে। তার রাগের জন্যেই আজ একটা বাড়িতে এত কষ্ট নেমে এসেছে। সারা রাত জেগে থাকে তিথি, প্রতিটি দরজার দিকে তাকিয়ে থাকে, যদি এই বুঝি আকাশ ফিরে আসে। কিন্তু ভোরের আলো ফোটে, আর সেই প্রতীক্ষা শুধু দীর্ঘশ্বাস হয়ে মেশে বাতাসে। সকালবেলা তিথি বিধ্বস্ত মুখে নিচে নামে, তার চোখের নিচে কালি, মুখ ফোলা। বড় আম্মু আর ছোট আম্মু দুজনেই তাকে দেখে এগিয়ে আসেন। সারা রাত ঘুমোসনি মা? শরীর খারাপ লাগছে? ঘুম আসছে না বড় আম্মু, আমার খুব খারাপ লাগছে। মনে হচ্ছে যেন আমি সব শেষ করে দিয়েছি। এমন কথা বলিস না মা, আকাশ নিশ্চয়ই ভালো আছে। ও একটু জেদি তো, তাই হয়তো রাগ করে ফোন বন্ধ করে রেখেছে। কিন্তু তিথির মন কোনো সান্ত্বনাই মানতে চায় না। আকাশের নীরবতা তার বুকের গভীরে এক শীতল ভয় আগিয়ে তোলে। কেন একটা ছেলে সামান্য অভিমানের জন্য ফোন বন্ধ করে এত দূরে একা থাকবে? নিশ্চয়ই অন্য কিছু ঘটেছে। সারাদিন তিথি আনমনা হয়ে থাকে, বন্ধুদের সাথে কথা বলতেও ভালো লাগে না। শুধু একটা অস্থিরতা তাকে কুড়ে কুড়ে খায়। কোথায় আছে আকাশ? কেমন আছে সে? সন্ধ্যাবেলা তিথি ছাদে গিয়ে দাঁড়ায়, সেই একই ছাদ যেখানে আকাশের সাথে তার শেষ পর্যন্ত মুহূর্তগুলো কেটেছিল। পরন্ত সূর্যের বিষণ্ণ আলোয় তার চোখ ভরে ওঠে জলে। দূরের আকাশটা যেন আকাশের শূন্যতাকে আরো প্রকট করে তোলে। তুই কি শুনতে পাচ্ছিস আকাশ? আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে। তুই ফিরে আয় প্লিজ। আমি আর কখনো তোর সাথে রাগ করব না, আর কখনো তোকে অপমান করব না। তুই যা বলবি আমি তাই শুনবো, শুধু একবার ফিরে আয়। কয়েকটা দিন যেন শতাব্দীর মতো কেটে যায় তিথির জন্য। প্রতিটি সন্ধ্যা নামে একরাশ হতাশা নিয়ে। তার ভেতরে আলো আনে শুধু দীর্ঘশ্বাস। বাড়ির সকলের মন খারাপ, বিশেষ করে আকাশের মা সারাক্ষণ ছেলের জল ফেলেন। তিথির অনুশোচনা বেড়েই চলে যায়। সে বুঝতে পারে তার রাগের বশে বলা কথাগুলো কতটা গভীর ক্ষত সৃষ্টি করেছে। একদিন সন্ধ্যায় ড্রয়িং রুমে বিষণ্ণ নীরবতা বিরাজ করছিল। তিথির মন এখনো ভারাক্রান্ত। জানালার বাইরে অস্তগামী সূর্যের মলিন আলো তার মুখের উপর এসে পড়ছিল। ঠিক তখনই কলিং বেলের তীক্ষ্ণ আওয়াজ নীরবতা ভঙ্গ করলো। বাড়ির লোক দরজা খুলে দিতে এগিয়ে গেল। দরজার ওপাশে কে দাঁড়িয়ে আছে তা দেখার জন্য সকলের চোখ সেদিকে স্থির হলো। ধীরে ধীরে একটি পরিচিত মুখ প্রবেশ করলো ড্রয়িং রুমে। আকাশ। আকাশকে দেখে যেন দম বন্ধ হয়ে গেল তিথির। অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল সে দরজার দিকে। তার মনে হাজারটা অনুভূতি একসঙ্গে ভিড় করেছে। কোনো কথা না বলে তিথি বিদ্যুতের মতো ছুটে গেল আকাশের দিকে এবং সজোরে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। তিথির এমন অপ্রত্যাশিত আচরণে আকাশ হতবাক হয়ে গেল। তার চোখে মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। পরিবারের অন্যান্য সদস্যরাও হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইলেন। কোথায় গেছিলি তুই? কেন আমাকে একা করে চলে গেছিলি? আমি কত ভয় পেয়েছিলাম। আমার ভুল হয়ে গেছে আকাশ, আমার খুব ভুল হয়ে গেছে। আপু, তুমি কাঁদছো? কি হয়েছে তোমার? আমার ভুল হয়েছে। আমি তোকে অনেক খারাপ কথা বলেছি, মেরেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দে আকাশ। তুই ছাড়া আমি আর থাকতে পারবো না। আপু শান্ত হও, কি বলছো তুমি? সত্যি বলছি আকাশ, আমার ভুল হয়ে গেছে। তোর ভালোবাসার দাম আমি বুঝতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনো তোর সাথে রাগ করব না, আর কখনো তোকে কষ্ট দেব না। আকাশ কিছুক্ষণ চুপ করে তিথির ভেজা মুখের দিকে তাকিয়ে রইল। তিথির চোখে আজ সেই চিরচেনা রাগ বা বিরক্তির লেশ মাত্র নেই। সেখানে শুধু গভীর আলোচনা আর ভালোবাসা। তার আবেগময় ক্ষমা চাওয়া আকাশের হৃদয় স্পর্শ করলো। তুমি কি সত্যি বলছো আপু? হ্যাঁ আকাশ, সত্যি বলছি। তুই যা বলবি আমি তাই করব। শুধু তুই আমাকে ছেড়ে যাস না। আচ্ছা পাগলি মেয়ে, আমি কোথাও যাইনি, একটু ঘুরে এসেছিলাম বন্ধুদের সাথে। আর তোমার রাগ, ওটা তো আমার অভ্যাস হয়ে গেছে। তবুও আমার খুব ভয় লেগেছিল। প্লিজ আর কখনো এমন করিস না। ঠিক আছে আপু, আর কখনো তোমাকে ছেড়ে যাব না। তবে একটা শর্ত আছে। কি শর্ত? মাঝে মাঝে ওই রাগী চোখ আর মিষ্টি বকুনিটা একটু শুনতে হবে, না হলে যে আমার দিন শুরু হবে না। আকাশের কথা শুনে তিথির মুখে হাসি ফোটে।
সেই হাসিতে তখনও কান্নার রেশ লেগেছিল, যেন আবারও আকাশকে জড়িয়ে ধরে, যেন আর কোথাও তাকে হারাতে চাই না। পরিবারের বাকি সদস্যরা অশ্রুসজল চোখে তাকিয়ে থাকে তাদের দিকে। আকাশের ফিরে আসার পর বাড়ির পরিবেশ যেন এক লহমায় পাল্টে গেল। বিষণ্ণতার মেঘ সরে গিয়ে খুশির ঝর্ণা বইতে শুরু করলো। তিথির চোখে মুখে অনুশোচনার গভীর ছাপ স্পষ্ট, আর তার প্রতিটি আচরণে আকাশের প্রতি এক নতুন ভালোবাসা ও যত্নের প্রকাশ দেখা যেতে লাগলো। সেদিন রাতে খাবার টেবিলে তিথি অপ্রত্যাশিত এক কথা বলে ফেললো। বাবা, আমি আজকেই আকাশকে বিয়ে করতে চাই। তিথির কথা শুনে ঘরের সবাই স্তম্ভিত হয়ে গেল। আকাশ তো অবাকের চরম সীমায় পৌঁছে গিয়েছিল। তার মা বাবা এবং তিথির বাবা মা একে অপরের দিকে তাকিয়ে দৃষ্টিতে তাকালেন।